সবাইকে আমন্ত্রণ এসিটিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট দেখার জন্য। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট কথা বলে শরীরের বিভিন্ন অংশের ব্যথা সেই সংক্রান্ত তথ্য, সমাধান, চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। এ নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত বাত ব্যথা প্যারালাইসিস ফিজিওথেরাপি স্পেশালিস্ট প্রফেসর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার ঝিনুক। আর আপনার এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন আপনার টিভি স্ক্রিনের নিচে দেখানো নাম্বারগুলোতে ডায়াল করে, অথবা ফেসবুকেও জানাতে পারেন আপনার প্রশ্ন বা মতামত আমাদের, অথবা স্কাইপেতে সরাসরি ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। চলুন যাওয়া যাক আজকের আলোচনায়। আমাদের আজকের যে আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। এই চিকিৎসাতে আপনি বাংলাদেশের পায়োনিয়ার একজন চিকিৎসক, দীর্ঘদিন আপনার প্র্যাকটিসে আপনি এই ধরনের রোগী চিকিৎসা করে আসছেন। তো হাঁটু ও কোমর ব্যথার, প্রথমে আসি কোমর ব্যথা নিয়ে। আপনার প্র্যাকটিসে আপনি কি কি ধরনের পেশেন্ট পান কোমর ব্যথার? আপনাকে ধন্যবাদ। আসলে কোমর ব্যথা এমন একটি সমস্যা যেটা স্টাডিতে আছে আমাদের দেশে প্রতি 5 জনের 4 জন কোনো না কোনো সময় কোমরের সমস্যা ভুগে থাকে। এবং এই কোমর ব্যথার আমরা যে স্পেশালি আমাদের ডিপিআরসিতে যে রোগী সবচেয়ে বেশি পেয়ে থাকি, এখন তো আসলে ওয়ার্ল্ড অনেক আপনার ইজি, পৃথিবীর সব জায়গায় প্রায় চিকিৎসা ব্যবস্থা কাছাকাছি। আমাদের সাথে যে থার্ড ওয়ার্ল্ড হলো, আমরা কিন্তু চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার যত যন্ত্রপাতি উপকরণ হতে শুরু করে টেকনোলজি সব কিছু কিন্তু প্রায় উন্নত বিশ্বের কাছাকাছি। এবং চিকিৎসার জন্য এই যে জাতীয় রুগীগুলা সারা ওয়ার্ল্ডও প্রায় সেম বোঝাই যায়। বেশিরভাগ রুগী আমরা যেগুলো পেয়ে থাকি কোমর ব্যথার, সেটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। তো মেকানিক্যাল ব্যাক পেইনের সবচেয়ে যে কমন হচ্ছে বিভিন্ন ইনজুরি জাতীয় সমস্যা, পশ্চারাল সমস্যা। পশ্চারাল সমস্যা বলতে হচ্ছে চলাফেরা, উঠা বসা, কাজকর্মে বিভিন্ন আপনার মেরুদণ্ডের যদি স্পাইনাল অ্যানাটমিক্যাল সমস্যা হয় তখন কোমরে ব্যথা হতে পারে। এই সমস্যাগুলোর সংখ্যাই বেশি। এবং তার একেবারে কমন সমস্যা হচ্ছে পিএলআইডি এবং প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এই রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। তাছাড়া বিভিন্ন আপনার ব্যাক মাসেলের সমস্যা থেকে কোমর ব্যথা হতে পারে। মাসেলের যদি স্পাইনের দুপাশে আপনার যে স্পাইনাল মাসেলগুলো থাকে এগুলা অনেক সময় ইমব্যালেন্স থেকে পেইন হতে পারে। পেশাগত কারণ থেকে, স্ট্রেস থেকে কোমরে ব্যথা হতে পারে। তারপরে যদি অ্যাক্সিডেন্ট করে কেউ, রোড অ্যাক্সিডেন্ট হোক, পড়ে গিয়ে হোক, উপস্থান থেকে হোক, অথবা অনেকে গাছ থেকে পড়ে যায় বা কাজ করতে গিয়ে আঘাত পেলে তা থেকে স্পন্ডাইলোলিস্থিসিস, এটা একেবারে কমন আমরা পেয়ে। এটাও অলসো ওয়ান টাইপ অফ মেকানিক্যাল সমস্যা, যে স্লিপ কেটে যায় হাড়। কশেরুকা একটার উপর একটা বসানো থাকে, কোমরের যে হাড়গুলা, স্পাইনটা সাধারণত মাঝখানে ইন্টারভার্টেব্রাল ডিস্ক থাকে, তখন হাড় স্লিপ কেটে যায়, তা থেকে কোমরে ব্যথা হতে পারে। তো এই সমস্যাটাই সবচেয়ে বেশি। আর কিছু আমরা রেয়ার সমস্যা পেয়ে থাকি, সেটা হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল সমস্যা, যেমন মেরুদণ্ডে ক্যান্সার হতে পারে, বোন টিবি হতে পারে, ইনফেকশনজনিত সমস্যা থেকে হতে পারে। মানে এই সমস্যাগুলোর পরিমাণ খুবই কম। তবে আমি প্রথম যে সমস্যার কথা বলছিলাম মেকানিক্যাল ব্যাক পেইন, এই রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। এবং কিছু কিছু রোগী আছে এই সমস্যা নিয়ে আজীবন ভোগ করছে, অথবা প্যারালাইসিসগ্রস্ত হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, অথবা মৃত্যুবরণও করেছে, অনেক সময় হতে পারে। আর কিছু কিছু রোগী হয়তো কিছুদিন ভালো থাকে, কিছুদিন খারাপ হয়। বেসিক্যালি এই রোগীগুলার আমরা যেই জিনিসগুলো দেখি, যেহেতু মেকানিক্যাল সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান যদি মেকানিক্যালভাবেই করতে হবে। অনেক সময় রোগীরা এটাকে টেম্পোরারি সমস্যা সমাধানের চেষ্টা করে থাকে, হয়তো যেমন কেমিক্যাল ইউজ করা, সাজেস পেইন কিলার, এটা ব্যবহার করার চেষ্টা করে যে কিছুদিন খেয়ে, অথবা কিছুদিন পেইন কিলার খেলে হয়তো কিছুটা ইমপ্রুভমেন্ট আসে, কিন্তু মূল সমস্যাটার কিন্তু সমাধান হয় না। যার কারণে ফলশ্রুতিতে আমরা যে রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, এখানে কিছু ডাক্তারি কিছু ভাষা আছে, যেমন আমরা বলি ইম্পেয়ারমেন্ট, আপনার ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ। কোমর ব্যথা থেকেও কিন্তু আমাদের এই জাতীয় সমস্যা হতে পারে। জি, এই প্রশ্নটাই আপনার কথার রেস ধরে আমি করতে চাই যে আমাদের দেশের রোগীরা সাধারণত ব্যথা হলে একটা পেইন কিলার খায়, নিজে নিজে বা কারো কাছ থেকে শুনে কিছু করে কমিয়ে রাখে, কিন্তু এ থেকে কি ভবিষ্যতে পঙ্গুত্ব বরণ করা বা এমনকি মৃত্যুর সম্ভাবনাও আছে কিনা? অবশ্যই আছে, আপনার সাথে আমি একমত। যেটা আমি বলছিলাম যে কোমর ব্যথা থেকে ইম্পেয়ারমেন্ট হচ্ছে কোমর ব্যথা হলে তার স্বাভাবিক জীবনযাপনের সমস্যা হবে। কোমর ব্যথায় দেখা যায় অনেক রোগী চলাফেরা করতে পারে না, অফিসে যেতে পারে না, কাজ করে, যে ডে লেবার, যে সারাদিন কাজ করে পরিশ্রম করে খায়, সে কিন্তু আর তার কাজটা
করতে পারবে না, চলাফেরা ব্যাঘাত হবে, নামাজ রোজা করতে মানে ধর্মীয় কাজে সমস্যা হবে, এগুলো তো আছে, এটা একেবারে কমন এবং রোগী কষ্ট পাবে, তীব্র থেকে তীব্র ব্যথা হতে পারে। কিন্তু এটা যদি আপনি যেটা বলছিলেন যে পেইন কিলার খেয়ে বা অল্টারনেটিভ অন্য মানে সাময়িক ম্যানেজমেন্টের চেষ্টা করে, তখন দেখা যাবে যে ভিতরে যে সমস্যাটা থাকে সেটা আরও খারাপের দিকে যেতে পারে। দ্বিতীয় যে ধাপ আমরা পুনর্বাসনে যে কথা বলছিলাম যে ডিসেবিলিটি, একটা মানুষ ডিসেবিলিটি মানে হচ্ছে পঙ্গুত্ব সে বরণ করতে পারে এবং পঙ্গুত্ব থেকে সে টোটালি আপনার এই হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে। হ্যান্ডিক্যাপটা আরও খারাপ জিনিস। ডিসেবিলিটি আর হ্যান্ডিক্যাপটা হচ্ছে লাস্ট স্টেজ হচ্ছে হ্যান্ডিক্যাপ মানে সে টোটালি অচল হয়ে গেল, সে আর কিছু করতে পারে না। ডিসেবিলিটিতে এই ক্ষেত্রে কিছুটা মুভমেন্ট করতে পারবে, তবে অন্যের সাহায্যে। সেক্ষেত্রে বোধহয় যথাসম্ভব আর্লি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হলেই বোধহয় এগুলো এড়ানো সম্ভব। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। জি, এই কথায় আমরা আসবো। একজন দর্শকের ফোন নিয়ে আসছি। হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ডাক্তার সাহেবের কথা বলতে চাচ্ছিলাম। জি, জি, আপনি শুনতে পাচ্ছেন, বলুন। আমার পা একটু কামড়ায় বেশ কত বছর ধরে। পাটা যে সময় আমি মানে শেষ পর্যন্ত লাস্টে আমাকে মানে বাচ্চা দিয়ে কি করতে হয়, পাড়াতে হয়। পাড়ালে পরে শেষ পর্যন্ত ব্যথা যেমন হয় মানে কমে, সেই সময় আমার মানে ঘুম হয়, নাহলে এছাড়া ঘুম মানে হয় না আমার শান্ত। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এটা কি 2 পায়ে না 1 পায়ে? 2 পায়ে। আপনার এজ কত? এজ 51। জি। আচ্ছা, এই পায়ের ব্যথার সাথে কি কোমরও ব্যথা হয় মাঝে মাঝে? কোমর মাঝে মাঝে ব্যথা করে। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আপনার প্রশ্নের উত্তরটি জেনে নিন। ওনার মতো অনেক রোগী আছে এবং অনেক মানে বাংলাদেশে প্রচুর রোগী। আমরা কোমর ব্যথার রোগীর এটা একটা কমপ্লেইন আসে, অনেক সময় কোমর ব্যথার তীব্রতাটা কমে গিয়ে বা কোমর ব্যথার পরিমাণটা কমে যায়। রোগী অনেক সময় আমাদের কাছে এসে বলে আমার কোমর ব্যথা আগে হতো বা কিছুদিন হয়েছে বা এখন হালকা ব্যথা আছে। মূল কমপ্লেইন তার পায়ে এরকম তার ভাষায় চাবানো, কামড়ানো, শিরশির করা, ঝিঝি করা। এক এক রোগীর অনুভূতি এক এক রকম হয় এক্সিস্টিং নার্ভ রুট অনুযায়ী। তো যেমন উনি সেটা যদি মেসেজ করে দেয়, যেহেতু তাহাতে কিছুটা তার ভালো লাগে। এখানে অনেকগুলা ফ্যাক্টর দেখতে হবে। একটা হচ্ছে তার নার্ভাস সিস্টেম ঠিক আছে কিনা, তার ভাস্কুলার সিস্টেম ঠিক আছে কিনা, তার মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে কোনো সমস্যা আছে কিনা। প্রত্যেকটা সিস্টেমের থেকে কিন্তু আপনার এই জাতীয় ব্যথা হতে পারে। তো দর্শক, আমার মনে হয় আপনার এটা দেরি না করে ডায়াগনোসিসটা করা খুব জরুরি। স্পেশালি ভিটামিন ডি, ক্যালসিয়াম লেভেল, ভিটামিন B12 এই লেভেলগুলো দেখা দরকার। আর পাশাপাশি যেহেতু কোমর ব্যথা হতো, আমরা কিছু অ্যাসেস করে আমরা অনেক সময় বুঝতে পারি, যেমন SLR টেস্ট বা স্ট্রেস টেস্ট, লাম্বার স্ট্রেস টেস্ট এগুলা, বা স্কোবার্স টেস্ট, বিভিন্ন টেস্ট আছে, আমরা ডাক্তারি পদ্ধতি ব্যবহার করে থাকি। তখন আমরা বুঝতে পারি যে সমস্যাটা কোথায়। তবে আপনি যেটা করছেন, যে বাচ্চা দিয়ে বা যে কোনো কাউকে দিয়ে কোনো মেসেজ করা, সেটা যদি খুব বেশি হার্ড হয়, খুব বেশি ওজনের হয়, আপনার কিন্তু শারীরিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সমস্যাটা আরও বেড়ে যেতে পারে এবং ইভেনকে আপনি পঙ্গুত্ব বরণ করতে পারেন। ওটা না করে আপনি ডায়াগনোসিস করেন, একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কনফার্ম করেন ডায়াগনোসিসটা, তারপরে আপনি ট্রিটমেন্ট করেন। হালকা সুতিং মেসেজ করতে পারেন, কুসুম গরম শেক দিতে পারেন, এগুলো আপনি করতে পারেন, কিন্তু আপনাকে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। সম্ভবত এটা কোমর থেকে হচ্ছে। আচ্ছা, এই ধরনের কোমর ব্যথায় আপনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন। তো হাঁটুর ব্যথা থেকে কোমরের ব্যথা হচ্ছে নাকি কোমরের ব্যথা থেকে হাঁটুর ব্যথা হচ্ছে, এটা নিশ্চিত করার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে? এটা আসলে একজন চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসক সে নিজেই বুঝতে পারে যে ব্যথাটা আসলে কোথায় থেকে আসছে, কিভাবে, রোগীর হিস্টোরি নিয়ে। আমরা তো বেসিক্যালি শুরুতে আমরা রোগীর হিস্টোরি নেই। আপনিও তো একজন চিকিৎসক, হিস্ট্রি নেওয়ার পর হচ্ছে বুঝেই যায় যে কোথা থেকে এটা হচ্ছে। তারপরে ফিজিক্যাল এক্সামিনেশনের পরে যদি আমরা মনে করি হ্যাঁ আমাদের কোনো ইনভেস্টিগেশন, কোনো টুলসের প্রয়োজন, সেটা রেডিওলজিক্যাল হোক, প্যাথোলজিক্যাল হোক, সেই ব্যবস্থা আমরা করে থাকি। সাজেস্ট এক্ষেত্রে কোমর ব্যথার বেশিরভাগই আমরা এখন যে টুলস ইউজ করে থাকি এমআরআইটা এমন একটা নিরাপদ ডায়াগনোসিস পদ্ধতি যেটা শরীরে তেমন কোনো ক্ষতি করে না। কারণ হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে কিন্তু মানুষ বসবাস করে। মাছ যেমন পুকুরে বসবাস করে, তদ্রূপ মানুষেই আমরা যারা আছি আমরা কিন্তু ম্যাগনেটিক রিজোনেন্সের ভিতরেই আছি। এই ক্ষেত্রে বিভিন্ন রেডিয়েশন থাকে, কিন্তু এমআরআই তেমন কোনো ক্ষতি নেই। এমআরআইয়ের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই ডায়াগনোসিস করতে পারি, যেটা আমরা হয়তো আগে করতাম এক্সরেতে। কিন্তু আপনি জানেন যে 3-4 মাস পর যদি 4 মাস পর আমাদের রেড ব্লাড সেল ভেঙে নতুন সেল হয়, কিন্তু যদি এক্সরে করে কিন্তু আবার ভেঙে যেতে পারে। কিন্তু এক্সরে যদি রিপিট করে, এক্ষেত্রে কিন্তু রেডিয়েশন হ্যাজার্ড
হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে মোটামুটি আরও একটু নিরাপদ, যেমন আছে, যেমন আমরা সিটি স্ক্যান করতে পারি, অথবা আমরা আগে করতাম মাইলোগ্রাম, এটা এখন নেই বললেই চলে, ওখানে কিছু হ্যাজার্ড ছিল। আর পাশাপাশি এই রুগীদের যদি সাজেস্ট, অনেক সময় আর্থ্রাইটিস সমস্যা থেকে কিন্তু কোমরে ব্যথা হতে পারে, যেটা আমরা বলছিলাম স্কোবার্স টেস্টে আমরা অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস বা অন্য আর্থ্রাইটিসও বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে কিছু ব্লাড টেস্টের প্রয়োজন হতে ব্লাড পারে। টেস্টের প্রয়োজন আছে। জি, আমরা এই কথায় আবার ফিরে আসবো, একজন দর্শকের ফোন নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। আমি বলছিলাম আপনার মুন্সিগঞ্জ থেকে, আমার বয়স হচ্ছে আপনার 17 বছর। জি, আমার আপনার মাজাতে পড়ে গিয়ে ব্যথা হয়েছিল। আচ্ছা দর্শক, টিভির ভলিউমটি কমিয়ে আমাদের সঙ্গে কথা বলতে হবে। মানে আমার বয়স হচ্ছে আপনার 17 বছর, আমার নাম হচ্ছে শামীম, মুন্সিগঞ্জ থেকে বলছি। জি বলুন। তো আপনার এখানে চিকিৎসার বলতে সান্নিধ্যে ওষুধ লাগানো হয়েছে, কিন্তু ব্যথাটা আপনার অহনো মাঝে মাঝে করে, কি করতে পারি স্যার? আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। একেবারেই কমন সমস্যা, যেমন পড়ে গিয়েছিল, আঘাত পেয়ে, আঘাত থেকে আমি বলছিলাম ইতিপূর্বে, আঘাত থেকেও মেকানিক্যাল ব্যাক পেইনই সাধারণত হয়, আমরা যেটা মেকানিক্যাল সমস্যা বলে থাকি। তো পড়ে গেলে যেটা হতে পারে, অনেক সময় লিস্থেসিস হতে পারে, পিএলআইডি হতে পারে, ভিতরে যে লিগামেন্ট থাকে স্প্রেন হতে পারে, ছিঁড়ে যেতে পারে, স্ট্রেইন হতে পারে, মাসেলস ছিঁড়ে যেতে পারে, অনেক সমস্যা কিন্তু হতে পারে। তো আমার মনে হয় আপনার এটার জন্য ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট দর্শক। আপনি যদি সন্ধিসুধা বা এই জাতীয় কোনো অবৈজ্ঞানিক তেল ব্যবহার করতে থাকেন, এতে আপনার শারীরিক সমস্যা হতে পারে। কারণ আপনাকে ডায়াগনোসিস করতে হবে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে, এবং চিকিৎসা বৈজ্ঞানিক পদ্ধতি, এই ক্ষেত্রে ডায়াগনোসিস কনফার্ম হলে দেন আপনার বিভিন্ন রিহ্যাবিলিটেশন, আমরা যে থেরাপির কথা বলছি, অথবা কোনো ঔষধ বা বিভিন্ন এক্সারসাইজ, এই পদ্ধতিতে আপনাকে যেতে হবে। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আসি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শামীম, সুইজারল্যান্ড থেকে। সুইজারল্যান্ড থেকে। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার সমস্যাটা হচ্ছে, গত 4 মাস আগে হঠাৎ ঘুম থেকে উঠছি, সকালবেলা উঠার পরে হালকা কোমরে ব্যথা অনুভব হচ্ছিল। পরে ভাবলাম কাজে যাব, আমি জব করি আসলে সুইজারল্যান্ডে একটা রেস্টুরেন্টে, ওইখানে ওয়েটার। তো আমার ওয়াইফ বলতেছে আজকে যাওয়ার দরকার নাই, বাট আমি তারপর ভাবলাম হালকা ব্যথা যাই। কিন্তু যাওয়ার 5 মিনিটের মধ্যেই আমার ব্যথাটা এমন পর্যায়ে চলে গেছে যে আমি হাঁটতে পারতেছিলাম না। সাথে সাথে আমি আমার যে ফ্যামিলি ডাক্তার, ওকে ফোন করলাম যে আমি তোমার কাছে একটা টার্মিং চাই। তো আমাকে বললো যে তুমি আধা ঘন্টা পরে আসো। তো আধা ঘন্টা আমি বসে ছিলাম আমার কাজের জায়গায়, কিন্তু তারপরে আমি বসা থেকে উঠতে পারি না, আচ্ছা, আমি দাঁড়াইতে পারতেছিলাম না। তো আমি আমার কাজের জায়গায় কলিগদের বলছি আমাকে একটু ধৈর্য নিয়ে তুমি আমার ডাক্তারের কাছে দিয়ে আসো। তো 4-5 জনের ধৈর্য নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে। যাওয়ার পরেও আমাকে একটা ইনজেকশন পুশ করতে, করার পরে আমার ব্যথা কমতেছিল না। পরেও আমাকে ট্যাবলেট দিচ্ছে, তাও কমতেছিল না। আচ্ছা, পরেও ফোন করছে হসপিটালে, হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স এসে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে প্রথম দিন জাস্ট একটা এক্সরে করলো। এক্সরে করে ওরা আমাকে বললো জাস্ট এটা একটা হ্যাক্সেনসুস, আমি জানি না এটা ইংলিশটা কি, মানে হাড় নড়াচড়ার একটা এই জাতীয় একটা শব্দ ইউজ করলো যে এটা একটা হ্যাক্সেনসুস। জাস্ট ওরা আমাকে 5 দিন হসপিটালে রাখলো, তারপর 5 দিন পর আমাকে ছেড়ে দিল, বললো যে আপনি বাসায় গিয়ে 1 সপ্তাহ রেস্ট নেন, তারপর আপনি জবে জয়েন করেন। জি আমি বাসায় দর্শক, চলে আসলাম। আপনি এখন আমাদের কাছে কি জানতে চাচ্ছেন? আপনার কি সমস্যা? আমি জানতে চাচ্ছি, আমি চলে আসার পরে আমার ব্যথাটা কমতেছিল না। পরে আমি আবার ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, পরে আমি এমআরআই করছি। এমআরআই করার পরেও আমার, সরি আমি আপনাকে শুনতেছি না। যে আমরা শুনছি, আপনি বলুন। শুনছি। আমি এমআরআই করাইছি, তারপরে এমআরআই করার পরে সিম্পল একটু প্রবলেম পাওয়া গেছে একটা হাড়ের মধ্যে, যেটা ব্যথা হওয়ার কথা নয় এইরকম। তারপরে আমি আবার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে আবার হসপিটালে নিল, আমাকে দিল থেরাপি। থেরাপি তো কমতেছিল না, পরে আবার হসপিটালে আমি 7 দিন ছিলাম। 7 দিন আমাকে মানে সুইমিং পুলের থেরাপি, তারপর ফিজিওথেরাপি এইসব দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমার ব্যথা কমতেছে না, ওরা বলতেছে কিছু পাচ্ছি না। দর্শক, এখন আপনার কি সমস্যা আমাদেরকে সংক্ষেপে বলুন। সময় এখনো আছে, জি, বাট আমার ডাক্তার সাহেব বিলিভ করতেছে না যে আমার যে ব্যথা আছে। ওরা ভাবতেছে যে আমি অভিনয় করতেছি, এখানে একটা সিস্টেম আছে যে যদি কেউ ব্যথা অনুভব করে তাহলে আপনি কাজ না করে টাকা পাই। ওর ধারণা যে আমি ওর সাথে এই ধরনের একটা অভিনয় করতেছি যে আমার জবের জায়গা থেকে আমি টাকাটা নেওয়ার জন্য। জি, আমাদের কাছে আপনি কি জানতে চাচ্ছেন দর্শক? জি, এখন আমাদের আমি কি করতে পারি ডাক্তার সাহেবের কাছে জানতে চাইতেছি, কারণ আমার ব্যথাটা এখন আছে। এখন আমি একটা নতুন থেরাপি করতেছি, যেটাতে আমাকে হাড় ফুটায় যায়।
জি, আমরা বুঝতে পেরেছি দর্শক, ধন্যবাদ ফোন করার জন্য। আপনার প্রশ্নের উত্তরটি বিরতির পর এসে আমরা দিব। আমরা একটা বিরতির পর প্রশ্ন উত্তর শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা কথা বলছিলাম হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। চলুন যাওয়া যাক আলোচনায়। বিরতিতে যাওয়ার পূর্বে একজন দর্শক ফোন করেছিলেন সুইজারল্যান্ড থেকে, শামীম, ওনার কোমরের সমস্যা নিয়ে। প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আসলে ওনার মতো আমার কাছেও প্রায় ডিপিআরসিতে এই জাতীয় রোগী আসে যারা বাইরে থাকে। আপনি দেখবেন, আমি এর আগেও বিভিন্ন প্রোগ্রামে বলেছি, আমরা কিন্তু একটা রোগী বা একটা মানুষ কোথায় থেকে আসছে এটা দেখলে আমরা কিছুটা বুঝতে পারি যে তার সমস্যাটা আসলে কোথায়। কারণ জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার আছে। আমাদের দেশের রোগীর একটু আপনার প্রফেশনাল যে কি হ্যাজার্ড হইতে পারে এটা আমরা জানি। তদ্রূপ যারা স্পেশালি ইউরোপে থাকে তাদের কিন্তু আরেকটা হ্যাজার্ড হয়। যেমন উনি বলছিল যে উনি রেস্টুরেন্টে জব করে, তো রেস্টুরেন্টে জব করতে গেলে সুইজারল্যান্ডে হোক ইউরোপের প্রায় দেশে অথবা যেখানে রেস্টুরেন্টের জবগুলো বেশিরভাগই দাঁড়িয়ে থাকতে হয় এবং প্রলং স্ট্যান্ডিং থেকে পশ্চারাল কিছু সমস্যা হয়। এটা হচ্ছে কমন সমস্যা। দ্বিতীয়ত ওনার যেটা হচ্ছে ওনার বিছানাও কোনো সমস্যা থাকতে পারে। সম্ভবত বিছানাটা হয়তো যে ওইসব দেশে কিন্তু ফোম ইউজ করা হয়, প্রচুর জাজিম ইউজ করা হয় এবং এরা কিন্তু আবার চেঞ্জ করে কিছুদিন পর পর। হয়তো ওনারটা ডিলে হয়ে গিয়েছে, অনেক দিন হয়েছে চেঞ্জ হয় নাই, তা থেকে এটা যে ফার্মনেসটা নষ্ট হয়ে যেতে পারে, তা থেকে হয়তো কোনো মেকানিক্যাল একটা সমস্যা তৈরি হয়েছে এবং তীব্র ব্যথা হয়েছিল। হয়তো ফিজিওথেরাপিতে সারছে না, বাট এটা সেরে যাবে। তো দর্শক, আপনার মনে হচ্ছে যে বিছানাটা এটা কারেকশন করে ফেলা দরকার। যদি দীর্ঘদিন ব্যবহার করে থাকেন ফোম জাজিম, সেটা চেঞ্জ করে সেটা নতুন করে আবার নতুন কারেকশন করে নিতে হবে, অথবা ফার্ম বিছানা আমরা যেটা বলি ম্যাট্রেসে ইউজ করতে হবে। আর আপনি আপাতত আরও কিছুদিন ফিজিওথেরাপি ওখানে কন্টিনিউ করেন, আশা করি এটা ছেড়ে যাবে। যেই জায়গাটায় ব্যথা আপনার কোমরের বা স্পেসিফিক যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টে আপনি ওখান থেকে ব্যথানাশক ওষুধ মেখে তারপরে গরম সেক দিয়ে দেখতে পারেন। আশা করি ওরা এটা ডায়াগনোসিস করে ফেলতে পারবে। এটা আর যেটা বলছেন অন্য যে সমস্যা পেশাগত বা যেটা বলছে এটা তাদেরকে বুঝালে আশা করি ঠিক হয়ে যাবে। আর আপনি ওরিড হওয়ার কিছু নেই। হয়তো আপনিও একটা মানসিক চাপে আছেন, আর যে কোনো ব্যথা মানসিক চাপ থাকলে বা স্ট্রেস থাকলে ব্যথা বেড়ে যেতে পারে। আপনি একটু রিল্যাক্স থাকেন, আরও কিছুদিন রেস্টে থাকেন, আশা করি ঠিক হয়ে যাবে। জি, এই দর্শকের কথা রেশ ধরেই বলতে চাই যে আপনার হসপিটালে প্রচুর প্রবাসী রোগী আসে, বিদেশ থেকে ছুটি নিয়ে হোক, চাকরি ছেড়ে হোক, যেভাবেই হোক এসে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে যাচ্ছে। তো ওইখানে চিকিৎসা ব্যবস্থা আমরা জানি যে আমাদের অনেকেই মনে করেন যে সিঙ্গাপুর, ইউরোপে গেলে খুব ভালো চিকিৎসা হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা রিভার্স হয়ে যাচ্ছে এই ট্রেন্ডটা। এটার কারণ কি বলে আপনি মনে করেন? প্রথমত হচ্ছে আমাদের দেশের রুগীরা যারা ওইসব দেশে থাকে তাদের ওই সকল দেশের ডাক্তারদের সাথে ভাষাগত একটা প্রবলেম তৈরি হয়। মানে হচ্ছে যতই ইংলিশে কথা বলুক না কেন, হয়তো দুজনই ইংরেজি দিয়ে কথা বলতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কিছুটা এখানে যে ভাষার ব্যবহার বা অনুভূতি, এই ক্ষেত্রে ডাক্তার এবং রোগীর একটা সম্পর্ক। যেমন এই দর্শকের ক্ষেত্রে ডাক্তার মনে করছেন যে তিনি অভিনয় করছেন, কিন্তু আসলে উনি ভুগছেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটা গ্যাপ তৈরি হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই সকল দেশের চিকিৎসা অনেক ব্যয়বহুল। যেমন ওনাকে যাওয়ার পরেই কিন্তু ফিজিওথেরাপিস্টের কাছে ওরা পাঠায় নাই, ওরা প্রাইমারি ব্যথার ওষুধ দিয়ে ম্যানেজ করেছে, হসপিটালে কিছুদিন রেখে বিভিন্ন ডায়াগনোসিস এক্সরে করে রেস্টে রেখে দেখেছে না এটা কনফার্ম বা ভালো হয় কিনা। তারপরও না হওয়াতে ওরা এমআরআই করেছে, করার পর দেন ফিজিওথেরাপিতে তারা পাঠিয়েছে। ফিজিওথেরাপি আসলে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, আমরা যে রেফারেল সিস্টেম অফ হেলথ কেয়ার ডেলিভারি, আমরা যেটা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তো ফিজিওথেরাপি ট্রিটমেন্টই হচ্ছে টার্সিয়ারি পর্যায়ের একেবারে লাস্ট ট্রিটমেন্ট। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে এই ফিজিওথেরাপি চিকিৎসা স্পেশালি এখন ওই সকল দেশে যেহেতু টার্সিয়ারি একদিক দিয়ে, আরেক দিক দিয়ে হচ্ছে অনেক সময় হেলথ ইন্স্যুরেন্স কভার করে না, অনেক এক্সপেন্স থাকে। উনি যেটা বলছে একদিক দিয়ে কিন্তু উনি বলছে যে হ্যাঁ তুমি হয়তো অভিনয় করছো যে তুমি কাজে যাবা না বা ফ্রি তুমি হয়তো টাকাটা নিবা। আরেকটা আছে যে তার ইন্স্যুরেন্স আদৌ কভার করছে কিনা ওখানে, যে পরিমাণ তার এক্সপেন্স হবে সেটা যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা ঠিকমতো দিবে কিনা, অথবা তারও একটা টেনশনে থাকে, কারণ তাকে তো পে করতে হবে ওখানে, ব্যয়বহুল। এই সকল কারণে কিন্তু রোগী অনেকাংশে আমাদের কাছে চলে আসে। আর তৃতীয়ত
আমাদের দেশে ফিজিওথেরাপির চিকিৎসা শিক্ষা এবং আপনার আমাদের যে অবকাঠামো স্পেশালি যেমন আমাদের ডিপিআরসি হসপিটালে সারা ওয়ার্ল্ডের পৃথিবীর যে কোনো হসপিটালের সাথে উন্নত বিশ্বের যে কোনো হাসপাতালের সাথে আমরা প্রায় সমকক্ষ, যার কারণে হয়তো ওরা চলে আসে। জি অবশ্যই। আমরা একজন দর্শকের ফোন নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শিশির, আমি মিরপুর থেকে বলছিলাম। জি শিশির সাহেব বলুন। আমার বয়স 32 বছর। আর আমি গত 2 বছর আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পাই, ডান পায়ে পাটা মচকে যায়, এবং এটার জন্য আমি কোনো চিকিৎসা এখনো করাইনি। কিন্তু যেটা হয় তারপর যেটা হয়েছে, প্রায় আমার হাঁটতে গেলে পাটা ঘুরে যায় এবং এখন পা অনেক ভার হয়ে আসে। তারপরে অনেক অনেক কষ্ট হয় আর কি। মানে এমন অবস্থা যে দাঁড়াতে গেলে কষ্ট, ইভেন আমার কনফিডেন্স অনেক কমে গেছে আমার ডান পার উপরে আসলে। পা বলতে আপনি একটু দর্শক, আপনার কি হাঁটুর কথা বুঝাইতে চাচ্ছেন? জি জি, হাঁটু হাঁটু ওকে ওকে, বলুন। জি বলুন। যে আমি মানে ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাই, হাঁটুতে মচকে যায়। জি আমি বুঝতে পেরেছি। হাঁটুতে মচকে গেলে তো তারপরে আমি হাঁটুর জয়েন্টটা আবার খুব ভার হয়ে আসে। তারপরে হচ্ছে আপনার যেটা বলছিলাম যে ওরা মাঝে মাঝে হাঁটতে গেলে পাটা ঘুরে যায় কেমন যেন। তারপরে অনেক ভার এসে অনেক কামড়িয়ে ধরে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। মানে আমার এই ডান আর বাম পার টোটাল সিচুয়েশনটা ডিফারেন্ট। মানে আমার ডান পার উপর আমার কনফিডেন্স অনেক অনেক কমে গেছে। ইভেন আমি যদি মনে হয় দৌড়াতে যাবো, সেটা পারেন না। মানে খুব এই অবস্থা। আপনি কি ডান হাঁটুর এমআরআই করেছিলেন কোনো? না না না, আমি কোনো ট্রিটমেন্টে যাইনি এখন পর্যন্ত। আচ্ছা, আমাদের কাছে কি জানতে চাচ্ছেন আপনি? মানে এখন আমার কলেজে এটা কি প্রায় 2 বছর হলো এটা অবস্থা। আমি এখন কি করব সেটা কাইন্ডলি আমাকে একটু বলেন। জি ধন্যবাদ। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আপনার প্রশ্নের উত্তর শুনে নিন। খুবই ইম্পর্টেন্ট রোগী, এই জাতীয় রোগী অনেক রোগী আছে। এক রোগী দিয়ে আর বাকি রোগীরা মোটামুটি উত্তর পেয়ে যাবে। যে কোনো ইনজুরি যদি হয় হাঁটুতে, কমন যে ইনজুরি, যেমন উনি খেলতে গিয়ে হয়েছে, হাঁটুর ইনজুরি প্লাস যারা স্পোর্টসে আছে, যেমন আপনার ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, তাদেরও হাঁটুতে প্রায় ইনজুরি হয়। কমন যে ইনজুরিগুলো হয় সেটা হচ্ছে ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি। ক্রুসিয়েট লিগামেন্ট, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, দুইটা ইম্পর্টেন্ট লিগামেন্ট আছে। এই দুইটা অনেক সময় ছিঁড়ে যেতে পারে। একটাও ছিঁড়ে যেতে পারে, দুটোও ছিঁড়ে যেতে পারে, বা একটা পার্শিয়াল ছিঁড়ে যেতে পারে বা সম্পূর্ণ ছিঁড়ে যেতে পারে। তাছাড়া আপনার কুশনের মতো দুটো জিনিস আছে, যে উপরে যে টিবিয়া, যে নিচে টিবিয়া উপরে ফিমার, যে নিচে টিবিয়ার উপরে বসানো থাকে, সেখানে মিনিসকাস থাকে, দেখতে সি এর মতো, ইংরেজি সি অক্ষরের মতো, সেখানেও ফেটে যেতে পারে। এগুলো হচ্ছে ইনজুরির যে সমস্যাগুলো। তাছাড়া আপনার চারপাশে যে বাইন্ডিং লিগামেন্ট থাকে, ফিবুলার, টিবিও ফিবুলার, বিভিন্ন কোলাটেরাল লিগামেন্ট থাকে, বাইন্ডিং লিগামেন্ট, ভিতরে ক্যাপসুল থাকে যেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এগুলো রাপচার হতে পারে, যে কোনো ইনজুরি হতে পারে। এবং এর থেকে বোধহয় হাঁটু সরে যায় হাঁটার সময়। স্পেশালি হাঁটু সরে যায় আসলে ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি থেকে। যেমন সেক্ষেত্রে রোগী আর দৌড়াতে পারবে না। উনি বলছে কনফিডেন্স নাই। কনফিডেন্স তো আসার প্রশ্নই উঠে না, বিকজ তার ইনজুরির কারণে তার হাঁটু কিন্তু ন্যাচারাল যে আমরা হিউম্যান গেইট বলি, গেইট যে সাইকেল, হিউম্যান, আমরা তো এই জিনিসগুলোকে পুরো অ্যানালাইসিস করতে হয় যে গেইট সাইকেল, গেইট অনেক সময় ব্যথার কারণে অ্যান্টালজিক গেইট হয়, ওয়াইডলিং গেইট, বিভিন্ন আমরা অ্যাবনর্মাল গেইট বলি। তো এই গেইটে সে হাঁটে এবং দৌড়াতে পারে না। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, যেহেতু ইনজুরি হয়েছে, দীর্ঘদিন হয়েছে, আমার মনে হয় দর্শক আপনাকে এখন দ্রুত একটা এমআরআই করে ফেলতে হবে। আপনার হাঁটুর এমআরআই করার পরে যে ইনজুরি রিপোর্টটা পাওয়া যাবে, যদি সেটা ক্রুসিয়েট লিগামেন্ট সম্পূর্ণ ছিঁড়ে গিয়ে থাকে, আপনাকে অবশ্যই সার্জনের শরণাপন্ন হয়ে সার্জারি করতে হবে। আর যদি পার্শিয়াল ছিঁড়ে গিয়ে থাকে বা অন্য কোনো ইনজুরি থাকে, মিনিসকাস ইনজুরি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট আমাদের ডিপিআরসির মতো হসপিটালাইজড হয়ে বা আমাদের মতো চিকিৎসকের শরণাপন্ন হয় চিকিৎসা চালালে আশা করি এটা ঠিক হয়ে যাবে। এরপরে কনফিডেন্স নষ্ট হওয়ার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। এটাকে ইনজুরি জাতীয় সমস্যা এবং এটার ট্রিটমেন্ট সারা ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? জি, আমি বাড্ডা থেকে বলছিলাম, রূপা ইসলাম। আমার বয়স 29। জি রূপা বলুন, সমস্যা। জি, আমার হচ্ছে পায়ে মাঝে মধ্যে কামড়ায়, হ্যাঁ, তারপরে কোমরেও ব্যথা হয়, অনেকক্ষণ মনে করেন বসে থাকলে এরকম ব্যথা হয়। কালকে রাত্রে হঠাৎ মানে আমার ওই যে পিঠে শোল্ডারের পাশে যে একটা হাড্ডি আছে, ওইখানে খুব ব্যথা। হ্যাঁ, এখন এত ব্যথা যে আমি পিছনে মানে ঘোরাতে পারেন না, ঠিক আছে, মানে নড়াচড়া করতে পারি না, এত ব্যথা হয়েছে। জি, হাত, বাম হাত। আচ্ছা, এই ব্যথা কি আপনার আগেও হতো মাঝে মাঝে? জি, আমার মাঝে মধ্যে কোমর ব্যথা হয়, তারপরে পায়েও কামড়ায়। বাচ্চা আছে, ওদের দিয়ে পাড়াই,
এরকম মানে একটু মেসেজ করে দিলে ভালো লাগে। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন? যে আমি জানতে চাচ্ছি যে হঠাৎ করে কালকে রাতে ব্যথা, জি। মানে আমি শুইতে পারি না, নিঃশ্বাস নিলেও আমার মনে হয় কি বাম পাশটা খুব ব্যথা করে, বুকের মধ্যেও ব্যথা করে, বাম পাশে বুকে, তারপরে হচ্ছে ওই হাতে, বাম হাতে। হ্যাঁ, আর ঠান্ডাটা বেশি লাগাইলে বেশি হয়। এখন বাম পাশে বুকের মধ্যেও টিক মারে। আচ্ছা, যে আমি উত্তর দিচ্ছি। যদি জি, বুঝতে পেরেছি। তাহলেও ব্যথা করে। জি দর্শক, আপনার সমস্যাটি বুঝতে পেরেছি, আপনার প্রশ্নের উত্তর শুনে নিন। জি, ওনার যেটা সমস্যা এটা মানে আর্থ্রাইটিস জনিত সমস্যা থেকে হতে পারে। আর এখন শীত ঋতুতে আসলে যারা বাত ব্যথা আক্রান্ত তাদের কিন্তু একটু শীতে কিন্তু এই সমস্যাগুলো বেড়ে যায়। আর মূল কারণটা হচ্ছে আর্থ্রাইটিস রোগীর কিন্তু মাসেল স্প্রেইন হতে পারে, স্পাজম হতে পারে, কারণ প্রচণ্ড ঠান্ডায়, এবং যদি স্যার একটু তার মেল অবস্থানে সে শুয়ে থাকে, অনেকে দুটো বালিশ ব্যবহার করে শোয়ার সময়, অথবা একটু ভুল অবস্থানে সে শুয়ে আছে বা রেলিংয়ের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছে, তখন কিন্তু যাদের এই জাতীয় সমস্যা এমনি টেন্ডেন্সি আছে, তখন কিন্তু তাদের এই সমস্যাটা আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে, স্পেসিফিক একটা মাসেল পুল হয়ে যেতে পারে। তো আমার মনে হয় দর্শক, আপনার এখন যেটা করণীয়, আপনি কুসুম গরম সেক দিয়ে দেখতে পারেন, ব্যথার জায়গাগুলোতে কোনো ব্যথানাশক মলম মেখে দেখতে পারেন। তবে কখনো ভুলে কাউকে দিয়ে, এই যে আপনারা যেটা বাচ্চাদের দিয়ে মানে টিপানো বা উপরে উঠিয়ে চাপ দেওয়া, এই সকল কিছু করা উচিত নয়, এতে ইনজুরি হতে পারে। না করে আপনি গরম শেক এগুলো করে দেখেন, যদি এতে না হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্নে ডায়াগনোসিস কনফার্ম করে ট্রিটমেন্টে যেতে হবে। জি, এই যে বললেন মেল অবস্থানে শোয়া বসা ভুলগুলো আমরা করে থাকি, এটা সম্বন্ধে বিরতির পর এসে আর অনেক কিছু জানার আছে আপনাদের কাছে। হ্যালো, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা কথা বলছিলাম হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। চলুন যাওয়া যাক আলোচনায়। হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসায় দীর্ঘদিন থেকে ডিপিআরসি হসপিটাল সফলভাবে চিকিৎসা করে আছে। তো ডিপিআরসি হসপিটালের ট্রিটমেন্ট ওয়ে সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। আমি জানি যে উন্নত যে কোনো দেশের সঙ্গে পাল্লা দিয়ে আপনারা সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছেন, এই সম্পর্কে কিছু শুনতে চাইবো আপনার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে ডিপিআরসিটা হচ্ছে একটা পুনর্বাসন ও রিহ্যাবিলিটেশন সেন্টার, যেটা আমরা বাংলায় রিহ্যাব বলে, পুনর্বাসন বলে থাকি। তো মূলত এখানে পুনর্বাসন আমরা করে থাকি বিভিন্ন ব্যথাজনিত সমস্যা, শারীরিক অক্ষমতা, প্যারালাইসিস, এই সকল রোগী নিয়ে আমরা কাজ করি। স্পেশালি আমাদের মূল টার্গেটই হচ্ছে এই জাতীয় রোগী নিয়ে, এবং টোটালি এটা একটা স্পেশালাইজড হসপিটাল। তো একটা স্পেশালাইজড হসপিটালের যেমন এর স্পেশালাইজেশন, যেমন তাদের নিজস্ব আলাদা যন্ত্রপাতি সব কিছু থাকবে, ডক্টর থাকবে হতে শুরু করে টেকনোলজি সব থাকবে, তদ্রূপ আমাদের ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশনের ইনশাল্লাহ সারা ওয়ার্ল্ডে যত প্রকার টেকনোলজি আছে আমরা এখানে প্রোভাইড করেছি আমাদের হাসপাতালে। সে অবকাঠামো আছে, সে ম্যান পাওয়ার আছে, এই সকল ট্রিটমেন্টের যে অত্যাধুনিক যে চিকিৎসাগুলো আছে এখন সারা ওয়ার্ল্ডেই, সে সকল চিকিৎসা কিন্তু আমাদের ডিপিআরসিতে ইনশাল্লাহ হচ্ছে। এবং আমরা আরেকটা আমাদের অতি শীঘ্রই আমাদের আরেকটা বিল্ডিং হচ্ছে, যেখানে আমরা যেটা বলছিল যে বিরতির পূর্বে এক রোগী যে সুইজারল্যান্ডে যে সে হাইড্রোথেরাপি নিচ্ছে ওখানে কোমর ব্যথার জন্য, সেটা আমরা বাংলাদেশে করছি অতি শীঘ্রই, যেটা আমাদের দেশে এখনও তৈরি হয়নি। হাইড্রোথেরাপি পুল কোথাও কিন্তু নাই ফিজিওথেরাপি, তো আমরা সেটা তৈরি করছি, হয়তো হয়ে গেলে আরও বেটার আমরা ট্রিটমেন্ট এদেশে দিতে পারবো। তো এই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অনেকের ধারণা, আমার কাছেও এসে রুগী বলে যে স্যার আপনি কিছু ফিজিওথেরাপি লিখে দেন, কারণ আপনি যেহেতু ফিজিওথেরাপির মোটামুটি একটা পায়োনিয়ার পর্যায়ে আছেন, তো আপনি যেটা লিখে দিবেন এটা আমি এলাকায় একটা সেন্টার আছে সেখানে আমি ফিজিওথেরাপি করব। এটা একটা রুগীদের ভুল ধারণা বা ভ্রান্ত চিন্তা ভাবনা, বা বুঝতে পারে না রুগীরা, তো এই সাবজেক্টে লেইম্যান, তারা তো আর বুঝে না। ফিজিওথেরাপির চিকিৎসাটা অন্যান্য চিকিৎসার মতোই ডাক্তার নির্ভর। মানে আমি যে ফিজিওথেরাপি করব বা যে টেকনোলজি বা যে এক্সারসাইজ বা যে ইকুইপমেন্ট ইউজ করব, সেটা কিন্তু অন্য হসপিটাল বা অন্য সেন্টারে কখনো সম্ভব না। এই জিনিসগুলো অনেক সময় রুগীরা বুঝতে পারে না বা বুঝে না।
অথবা দেখা যায় যে রুগীরা গতানুগতিক কিছু চিকিৎসা করে, যে বিভিন্ন জায়গায় গিয়ে বলে আমাকে থেরাপি দিয়ে দেন, তো ওনারা তো জানে না হোয়াট ইজ থেরাপি। জি, এই প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো। এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে যে বিভিন্ন সেন্টারগুলো আসলে কতটা আইনসম্মত। তো একজন দর্শকের ফোন নিয়ে আসি, তারপর আসছি। হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি বোরহান বলছিলাম টঙ্গী থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। সমস্যা হলো আসলে আমার ওয়াইফের নাম হলো তামান্না আক্তার। তো সে বিগত প্রায় 3 বছর যাবত হাত পায়ের জয়েন্টে ব্যথা করে আর কি। আচ্ছা, এটা বাতজনিত সমস্যা কিনা আমরা বুঝতেছি না। জি। তো তাকে হোমিওপ্যাথি খাওয়াইছিলাম, খাওয়ানোর পর সে কিছুটা একটু উপশম হয়েছে। জি, ওনার বয়স কত? ক্লিয়ারলি তার ভালো হচ্ছে না। ওনার বয়স কত? বয়স হলো 19 বছর। আচ্ছা দর্শক, আপনার ওয়াইফের যে ট্রিটমেন্ট করেছেন, যে ডাক্তার হোমিওপ্যাথি হোক অথবা যে কোনো ডাক্তার দেখিয়েছেন, ওনার কি রোগের নাম বলেছে যে এই সমস্যা ভুগছে? না, রোগের নামটা বলেনি। আমি রোগের কথা জিজ্ঞেস করছি, কয় যে এটা বাতজনিত সমস্যা হইতে পারে। আচ্ছা। তো মানে এমনি উনি একদম স্পেসিফিকলি কোনো রোগের নাম বলেনি আর কি। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ উত্তর দর্শক দিচ্ছেন। ফোন করার জন্য। আপনার প্রশ্নের উত্তরটি শুনে নিন। সবচেয়ে বড় কথা হচ্ছে ডাক্তারি বিদ্যায় হতে পারে বলতে কোনো ভাষা নেই। মানে এই জিনিসটা রুগীদের বুঝতে হবে। হতে পারে বলতে কোনো টার্ম নেই, কোনো ভাষা নেই। প্রত্যেকটা রুগীর স্পেসিফিক রোগের নাম আছে, এবং স্পেশালি বাত ব্যথা জনিত যে সকল রুগী, এই রুগীদেরও রোগের নাম আছে। বাত ব্যথা একটা বিশাল সাবজেক্ট, এটা নিয়ে আমরা অনেকবারই কথা বলেছি। আমরাও বাত ব্যথারই চিকিৎসা করি। এটা আমরা হয়তো সার্বিক অর্থে যে কোনো রুগী, দেশের মানুষ ব্যথা বেদনা হলে, কোমর ব্যথা হলে, ঘাড় ব্যথা হলে, বা ওনার রুগীর যেমন সারা শরীরে ব্যথা, পলিআর্থ্রালজিয়া, এটাকে বাত রোগ বলে থাকে। কিন্তু এই বললে একটা ডাক্তার আসলে বলে দিলি হয়ে গেল, ব্যাপারটা তা না। ডাক্তারকে স্পেসিফিক নাম বলতে হবে, কারণ বাতের টাইপস আছে বিভিন্ন রকম। এটা কি পিএলআইডি, কোমরের সমস্যা থেকে ঘাড়ের কোনো সমস্যা, এটাকে আর্থ্রাইটিস কিনা, আবার আর্থ্রাইটিসের টাইপস আছে, এটা কি রিউমাটয়েড আর্থ্রাইটিস না অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, তাকে স্পেসিফিক রোগ নির্ণয় করতে হবে। তো দর্শক, আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নেন, আয়ুর্বেদিক নেন বা অ্যালোপ্যাথিক নেন, যাই করেন না কেন, আপনাকে সবার আগে রোগের ডায়াগনোসিস করতে হবে। আপনি যে ডাক্তার সাহেবের কাছে চিকিৎসা নিচ্ছেন, তার কাছ থেকে রোগ সম্পর্কে ক্লিয়ার ডাটা ডায়াগনোসিস করে নেন। যদি আপনি ডায়াগনোসিস কনফার্ম করতে পারেন, উনি খুব ভালোভাবে সুন্দরভাবে বসবাস করতে পারবে, পৃথিবীতে ভালোভাবে থাকতে পারবে। আগে ডায়াগনোসিসটা কনফার্ম করেন। সম্ভবত উনি আর্থ্রাইটিস জনিত সমস্যা ভুগছে, সেটা আবার বিভিন্ন টাইপস আছে। আমরা কিছু ব্লাড টেস্ট করলে, যেমন আরএ টেস্ট, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট, সিসিপি টেস্ট, এগুলো ব্লাডের কিছু টেস্ট, ভিটামিন, এগুলো লেভেল দেখলে আমরা বুঝতে পারি যে কী সমস্যা সে ভুগছে। দেন সেটাকে আফটার দ্যাট আপনি রিহ্যাবিলিটেশন বা যে চিকিৎসায় যান সেটা পরে যেতে পারবেন। জি, দর্শকের ফোনের আগে আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় এসে গিয়ে ট্রিটমেন্ট দিচ্ছেন রোগীরা, এবং তারা মনে করছেন আশেপাশের যে কোনো সেন্টারই বোধহয় ফিজিওথেরাপি সেন্টার। তো এটা আসলে কতটা আইনসম্মত? এবং আপনি বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, আপনারাও কিছু উদ্যোগ নিয়েছেন, এই সম্পর্কে শুনতে চাইব। আপনাকে ধন্যবাদ। আসলে এটা একটা বাংলাদেশে একটা প্রবলেম, যে মানুষ মনে করে যে ফিজিওথেরাপি মানেই একটা জিনিস, বা ফিজিওথেরাপি মানে শেক দেওয়া, ফিজিওথেরাপি মানে কিছু রোগী মনে করে শেক দেওয়া, কিছু মানুষ মনে করে ফিজিওথেরাপি মানে একটা ইকুইপমেন্ট, কেউ মনে করে একটা এক্সারসাইজ। আসলে এটা একটা ট্রিটমেন্ট প্রোটোকল বা একটা সিস্টেম অফ মেডিসিন, মানে একটা পদ্ধতিগত চিকিৎসা। তো এই পদ্ধতিতে আমরা ফিজিওথেরাপিতে বিভিন্ন প্রকার মেশিনারিজের ব্যবহার করে থাকি, বিভিন্ন ইকুইপমেন্টের ব্যবহার, বিভিন্ন এক্সারসাইজের ব্যবহার, বিভিন্ন অর্থোসিস প্রস্থেসিসের ব্যবহার, এবং অ্যাকর্ডিং টু রোগ অনুযায়ী, রোগীর রোগ অনুযায়ী সেটার ব্যবহার আসে। অনেক রোগে ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা পদ্ধতি, অনেক রোগে ফিজিওথেরাপি সহায়ক চিকিৎসা পদ্ধতি। এটা কিন্তু জানতে হবে। আমরা কিন্তু অন্যান্য স্পেশালিস্টের সাথেও আমাদেরকে কাজ করতে হয়। অর্থোপেডিক সার্জনের সার্জারির পরে ফিজিওথেরাপি লাগে, সে সার্জারি করে দেয়, দেন তাকে পুনর্বাসনের কাজটা আমরা করে থাকি। যে এই প্রসঙ্গে আপনার কাছে আসছে, একজন দর্শকের ফোন নিয়ে আসছি। হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগাং থেকে বলছিলাম। জি, বলুন আপনার পরিচয় এবং আপনি সংক্ষেপে সমস্যাটি বলুন। জি, আমার মেয়ের বয়স 6 বছর। ওর সমস্যা সিপি। আচ্ছা, সেরেব্রাল পলসি। জি, বাম পা বাম হাত একটু, বাম হাতটা অবশ, এবং বাম পাটা আপনার পাটাটা বসে না, মাটির ভিতরে উঁচু হয়ে থাকে। জি, আর বাম হাতটা আপনার ওই উল্টা দিকে ঘুরে যায়। আচ্ছা, সে কি আপনার সঙ্গে কথা বলে বা যোগাযোগ করে, আই কন্টাক্ট করে কিনা? জি, একদম ব্রেন ঠিক আছে না, সব স্বাভাবিক, খাওয়া দাওয়া সবকিছু স্বাভাবিক। জি, এখন কি জানতে চাচ্ছেন দর্শক? আমি জানতে চাচ্ছি ওনার কি চিকিৎসা হবে? এখানেও দেখাইছি, ঢাকাও দেখাইছি অনেক জায়গায়, কিন্তু চিকিৎসাটা প্রপার চিকিৎসা হচ্ছে না। জি, আচ্ছা, ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আপনার প্রশ্নের উত্তরটি শুনে নিন। আমরা মনে হয় অতীতে আমরা সেরেব্রাল পলসি নিয়ে একটা
প্রোগ্রাম করেছিলাম, তারপরও যেহেতু দর্শক ফোন করেছে, সেরিব্রাল পলসি হচ্ছে বাচ্চাদের একটা সমস্যা। বাচ্চাদের কিছু সমস্যা হয়, যেমন আপনার শারীরিক বিভিন্ন বিকলাঙ্গতা আসতে পারে জন্মগত, পাশাপাশি সিপিটা হচ্ছে ডিউরিং ডেলিভারি অনেক সময় ব্রেন ইনজুরি হতে পারে, সেটা আপনার ডেলিভারির কারণেই হোক, ডিলের কারণেই হোক, হ্যাঁ বিভিন্ন কারণে হতে পারে, মানে ব্রেনে এক প্রকার ইনজুরি। স্ট্রোক করে যেমন মানে বয়স্ক মানুষ যারা স্ট্রোক করে, দিস ইজ ওয়ান টাইপ অফ স্ট্রোক, ব্রেনের ভিতরে ইনজুরি হয়, তা থেকে তার এক পাশ অবশ হয়ে যেতে পারে। যেমন ওনার রুগীর এক পাশ একটু সমস্যা, পাটা একটু উঁচু করে রাখে, আরেকটা বলছে হাঁটু পিছনে চলে যায়, জেনু রিকারভেটাম আমরা ডাক্তারি এই ভাষাটা বলি। তো এইগুলা চিকিৎসা এবং এই বাচ্চাটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। বাট এক হচ্ছে রুগীর গার্জিয়ানকে ধৈর্য ধরতে হবে, 2 তাকে সঠিক জায়গায় চিকিৎসা চালিয়ে যেতে হবে, 3 হচ্ছে রুগীকেও মোটিভেটেড করতে হবে, জি হ্যাঁ তুমি বাবা ভালো হয়ে যাবা, তোমাকে একটু ধৈর্য ধরে আমাদেরকে হেল্প করো, তাহলে রুগীটা ভালো হয়ে যাবে। তো আপনি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন বা ভালো হচ্ছে না বা এরকম, আমার মনে হয় আপনি এত হতাশ হওয়ার কিছু নেই। আপনি হয়তো বিভিন্ন নিউরোলজিস্ট দেখিয়েছেন, ও ডাক্তার সাহেবরা যে ওষুধগুলো দিয়েছে ওগুলো অবশ্যই কন্টিনিউ করবেন। পাশাপাশি আপনাকে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপির অত্যাধুনিক সেন্টারাইজড করে বা হসপিটাল বা ডাক্তারের শরণাপন্নয় আপনাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে। নিউরোলজি এবং ফিজিওথেরাপি দুইটা অ্যাট এ টাইমে কন্টিনিউ যদি আপনি চিকিৎসা চালিয়ে যেতে পারেন, আপনার বাচ্চা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ 2-1 বছর লেট হতে পারে, অন্য আর বাচ্চা যেভাবে গ্রোথ হবে, যেভাবে ভালো থাকবে, সে হয়তো কিছুদিন পরে মানে কয়েক বছর পরে সেই রেজাল্টটা আসবে, বাট আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে ফোনটা নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন লাইনে? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কহিনুর বলছি। জি বলুন। মাদারীপুর থেকে। জি জি, তো সমস্যাটি সংক্ষেপে বলুন। কিছুক্ষণ সময় যদি বসে থাকি আমার হাতে প্রচুর ব্যথা হয় আর কোমরে খুব ব্যথা হয়। বয়স কত আপনার? আমার বয়স 25 চলতেছে। 40? হ্যাঁ। আচ্ছা 25। আচ্ছা, আপনি কি ডাক্তার দেখিয়েছেন এই জন্য এই সমস্যা? না, আমি ডাক্তার দেখাইনি এখনো। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। প্রশ্নের উত্তর শুনে নিন। ওনার বসে থাকলে হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়। তো সাধারণত বসে থাকলে কোমর ব্যথাটা এটা কমন হতে পারে। মহিলারা বিভিন্ন পারিবারিক কাজে হোক, অনেক সময় নিচে বসে থাকলে একটা না, যেটা আমরা বলছিলাম শুরুতেই, সেটা দিস ইজ মেকানিক্যাল ব্যাক পেইন, যেটা হচ্ছে শুরুতেই যেটা আমরা বলছিলাম যে মেকানিক্যাল সমস্যা থেকে কিন্তু কোমরে ব্যথা হতে পারে। একই সমস্যা হাঁটুতে হতে পারে। এন্ড বসাটা হচ্ছে অনেক সময়, যেমন আমি এখন চেয়ারে বসে আছি, এই বসা এক প্রকার সমস্যা হতে পারে। যদি অনেকক্ষণ বসে থেকে আবার নিচে বসলে আরও খারাপ সমস্যা হতে পারে। তো দর্শক, আপনার এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই। আপনি ব্যথা জায়গায় গরম সেঁক দেন, যতদূর সম্ভব নিচে কম বসবেন, অবশ্যই বসবেন, বসে থাকবেন না। মানে একটা হচ্ছে না বসা আমরা বলতেছি না, আপনাকে অবশ্যই প্রয়োজনে হাঁটু ভেঙে নিচে বসতে হবে, চেয়ারে বসতে হবে বা একেবারে নিচে বসতে হবে, কিন্তু সেক্ষেত্রে যেন বেশিক্ষণ বসে থাকে না হয়। এই অভ্যাসটা আপনি গড়ে তুলেন, আশা করি এটা চলে যাবে। না হলে আপনাকে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে এটা ডায়াগনোসিস কনফার্ম করে ট্রিটমেন্টে যেতে হবে। জি, আপনি বলছিলেন যে বিভিন্ন সেন্টারে এসে গিয়ে এই প্রসঙ্গে আমরা ফিরে আসি। হ্যাঁ, যেটা হচ্ছে যে ফিজিওথেরাপির আমরা যে বলছিলাম যে ফিজিওথেরাপি এখন যেমন আমরা অর্থোপেডিক সার্জনের সাথে কিছু কিছু রোগের মানে কিছু কিছু চিকিৎসা সে পরিপূরক বা সম্পূরক চিকিৎসা হিসেবে কাজ করে। যেমন স্ট্রোক জনিত প্যারালাইসিস বা স্ট্রোক করলে, তো স্ট্রোকের প্রাথমিক ট্রিটমেন্টটা আসলে বেসিক্যালি বিভিন্ন মেডিকেল হসপিটাল বা বিভিন্ন হাসপাতালে হয়, মেডিসিনের চিকিৎসা টোটালি। সেখানে নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের বা অন্য কোনো কার্ডিওলজি বা এদের সাবজেক্ট আসবে প্রাথমিক পর্যায়ে। বাট যখন রুগীটা স্টেবল হয়ে গেল, দেন একমাত্র ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু রুগী অনুযায়ী। ফিজিওথেরাপি এমন একটা সাবজেক্ট যে দাঁতের হতে শুরু করে মানে এমন কোনো স্পেশালাইজেশন নাই যেখানে ফিজিওথেরাপি দরকার হবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে একমাত্র চিকিৎসা, যেমন বাত ব্যথাজনিত সমস্যা, যেটা সারা ওয়ার্ল্ডই ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা পদ্ধতি। কারণ হচ্ছে এটা টোটালি নিরাপদ চিকিৎসা পদ্ধতি। এবং এখন আসেন যে এই চিকিৎসা পদ্ধতিটা আসলে কি। আমরা এখানে ফিজিওথেরাপিতে টোটালি ব্যথার ওষুধ না ব্যবহার করে, কোনো কেমিক্যালে না গিয়ে আমরা বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক যেমন আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ইউজ করি, অত্যাধুনিক সাউন্ড যেটা মেশিনের মাধ্যমে, আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যবহার করি, আমরা যেমন লেজার ইউজ করি, আমরা বিভিন্ন ইলেকট্রিক কারেন্ট ইউজ করি, যেমন ফেরাডিক কারেন্ট, গ্যালভানিক কারেন্ট, বিভিন্ন প্রকার নার্ভ স্টিমুলেটর ইউজ করি। এগুলার বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে চিকিৎসা, পাশাপাশি আমরা বিভিন্ন ম্যানিপুলেশন করে থাকি হাতের মাধ্যমে। তো এইটা যদি কেউ চিন্তা করে যে ডিপিআরসিতে গেলাম, লিখে নিলাম, অন্য জায়গায় গিয়ে সে থেরাপিটা দিলাম, এটা কখনো পসিবল না। এতে রুগী আরও
খারাপ হয়ে যেতে পারে। ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ইজ ডিপেন্ডস অন ডক্টর। যে ডাক্তার ওই ফিজিওথেরাপি সেন্টারের ডাক্তার সে তার মতো করে থেরাপি দিবে, আরেকজনের মতো করে তার অ্যাসেস করে সে সেভাবে দেবে। কিছু জিনিস হয়তো সামঞ্জস্য থাকতে পারে। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মুখে কিছু পরামর্শ শুনতে চাইবো রোগীদের উদ্দেশ্যে। এটাই ইম্পর্টেন্ট। আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা যে রোগীগুলা প্রায় পাচ্ছি এবং সারা বেশি বেড়েই চলছে, প্রতিনিয়ত গড় আয়ু বৃদ্ধি হওয়ার কারণে বাংলাদেশেও মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এখন মানুষ আপনি মৃত্যুর খবর কিন্তু কমই শুনেন, খেয়াল করে দেখবেন। বেশিরভাগ মানুষই বেঁচে আছে, কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে বেঁচে থাকছে। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যারা কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা ভুগছে তারা যেন সঠিক সময় খুব দ্রুত ডায়াগনোসিস কনফার্ম করে এ সকল পুনর্বাসন চিকিৎসা চলে যেতে পারে। আর যাদের হয় না তারা যেন কিছু নিয়মকানুন মেনে চলে। এই নিয়মকানুনগুলো যেমন এক নাগের এক জায়গায় বসে না থাকা, নিচে বসে বসে ঘন্টার পর ঘন্টা না কাজ করা, যারা কম্পিউটিং করে কিছুক্ষণ পর পর একটু পায়চারি করা, এগুলো কিন্তু ইন্টারনেটেও পাওয়া যায়, অথবা আমাদের মতো হসপিটাল বা ডাক্তারের শরণাপন্ন হলে আমার বইও আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি। আশা করি এতে রোগীরা উপকৃত হতে পারবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা কথা বললাম হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টায়। আগামী পর্বে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।